তোমার বিয়ে মানেই তো আমার বিয়ে, বিয়ের বয়সও আমার হয়ে গেছে, কিন্তু তোমার তো হচ্ছে না। আর অপেক্ষা ভালো লাগে না। এই, আপনার না একটা আনম্যারিড বড় বোন আছে, তাকে বিয়ে না দিয়েই নিজের বিয়ের কথা ভাবতে শুরু করে দিয়েছেন? তোমাকে কে বললো আনিকা আপু আনম্যারিড? মানে আনিকা আপু আনম্যারিড না? আপুর আরও 2 বছর আগে বিয়ে হয়েছে। মিসক্যারেজ না হলে এতদিনে কোলে একটা বাচ্চাও থাকতো, আর আমি মামা হয়ে যেতাম। এই কথা শুনে নোরার মনটা খারাপ হয়ে গেল। আনিকা আপু কত হাসি খুশি মানুষ, অথচ তার কিনা মিসক্যারেজ হয়েছিল। আচ্ছা নোরা, তুমি ঘুমাবে কখন? এই তো মুভিটা শেষ হলেই ঘুমিয়ে যাব। প্রতি রাতে মুভি দেখা নেশা হয়ে গিয়েছে, বুঝেছেন? সাথে চিপস বা চকলেট থাকলে জমে যেত। অনেক মেসেজটা সিন করেও কিছু রিপ্লাই দিল না। প্রায় আধ ঘন্টা পর সে আবার মেসেজ করলো। নোরা একবার বারান্দায় আসবে? বারান্দায় কেন? আপনি কি বাসার নিচে? বাইকের আওয়াজ পাচ্ছ না? না, কিভাবে পাবো? আমার কানে তো ইয়ারফোন। নোরা ইয়ারফোনটা কান থেকে খুললো, ভিডিও পোস্ট করে বারান্দায় গেল। অনেক বাইকের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। নোরাকে দেখে হাত নাড়লো, নোরাও হাত নাড়ালো। অনেক মাত্র কিছুদিন আগে বাইক কিনেছে, আর তারপর থেকে শুরু হয়েছে হুটহাট বাসার নিচে চলে আসা। নোরার অবশ্য বিষয়টা মজাই লাগে। অনেক পকেট থেকে মোবাইল বের করলো। নোরা বুঝে গেল ওকেই ফোন করছে, তাই এক দৌড়ে বিছানা থেকে ফোন নিয়ে আবার বারান্দায় এলো। অনেক এতক্ষণে ফোন দিয়ে ফেলেছে। নোরা বলল, হ্যালো। আচ্ছা, আপনি এত রাতে এলেন কেন? কি দরকার ছিল? একবার নিচে আসবে? অসম্ভব, কেউ দেখে ফেললে খবর আছে। ও ঠিক আছে, তাহলে আমি চলে যাই। আরে দাঁড়ান, এত দূর এসে আবার চলে যাবেন কেন? থাকুন, আমি আসছি। নোরা এই কথা বলে ফোন কেটে দিল। অনেক হেসে ফেলল। সে জানতো নোরা আসবেই। নোরা মেন গেট দিয়ে বের হতেই অনেক ওকে একটানে একটা সরু গলিতে নিয়ে আসলো। অন্ধকার রাস্তা, আশেপাশে কেউ নেই। নোরা চোখ বড় করে বলল, এখানে কেন নিয়ে আসলেন? যেন কেউ দেখে না ফেলে। এই কথা বলে অনেক নোরার এক গাল টিপে দিল। নোরা আরেক গাল এগিয়ে দিয়ে বলল, ও গালেও দিন। কি দিব? টাচ করতে বলেছি। কেন? এক গালে টাচ করা ভালো না, স্বামী মরে যায়। ধুর, ভুয়া কথাবার্তা এসব। ভুয়া হলেও আমি বিশ্বাস করি। এখন দিন তো। এটা কি কি হলো? তুমি বলেছো টাচ করতে, হাত দিয়ে টাচ করতে হবে এমন তো বলনি। আমি ঠোঁট দিয়ে টাচ করলাম, টাচ তো হয়েছে। দুষ্টুমি করে চোখ মারল অনিক। নোরা লজ্জায় মাথা নিচু করে গালে হাত ঘষতে লাগলো। অনিক তার চিবুকে হাত রেখে মুখটা উপরে তুলল। নোরা আইটাই করে বলল, আচ্ছা, এখন আমি যাই, অনেকক্ষণ হয়ে গেছে। অনেকক্ষণ কই হলো, 5 মিনিটও তো হয়নি। নোরা মাথা নিচু করে ছটফট করছে, তার পা কাঁপছে সামান্য। অনেক বুঝতে পারছে মেয়েটা ভয় পাচ্ছে, তবু ইচ্ছে করে ছাড়ছে না। দুই পাশে হাত দিয়ে ব্যারিকেডের মতো আটকে রেখেছে। তার কম্পনরত মুখটা দেখতে অনেকের খুব মজা লাগছে। নোরা অনুরোধ করে বলল, যাই প্লিজ। কেন? বাবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমার রুমে দেখতে আসে, তখন আমাকে না পেলে। আধা ঘন্টার রাস্তা পেরিয়ে এত দূর এসেছি, অথচ তোমাকে মাত্র 10 মিনিটের জন্যও পাবো না? আমি কি আপনাকে আসতে বলেছিলাম? ওকে, আর আসবো না, চলে যাচ্ছি। কথাটা বলে নোরাকে ছেড়ে সামনে এগোলো অনিক। নোরা তার হাত টেনে বলল, আরে আরে, রাগ করলেন নাকি? না, রাগ করবো কেন? ভুল আমারই। তুমি তো আসতে বলনি, তবুও কেন এসেছি? সরি, আর বলবো না। নোরার মুখ কাঁদো কাঁদো। সে অনিককে জড়িয়ে ধরলো, তার হাত গিয়ে ঠেকলো অনিকের কোমরে। তখন নোরা খেয়াল করলো অনিকের পকেটে কিছু একটা আছে, বড় প্যাকেট জাতীয় কিছু। নোরা ওখানে হাত দিয়ে বলল, এটা কি? তোমার জন্য চকলেট এনেছিলাম। অনিক পকেট থেকে চকলেটের প্যাকেট বের করে নোরার হাতে ধরিয়ে দিল। নোরা উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আপনি কিভাবে জানলেন এটা আমার পছন্দ? আমি জানবো না তো কে জানবে? 4 বছর ধরে ফলো করছি, তোমার সব কিছুই জানি। নোরা লাজুক হাসলো। অনিক হঠাৎ নোরাকে কোলে তুলে ফেললো। নোরা ভয় পেয়ে বলল, আরে আরে, রাস্তাঘাটে কি করছেন? নামান প্লিজ। হুম, নামানো যাবে না। তোমাকে এভাবে নিয়েই গেট পর্যন্ত যাব, তারপর ওইখানে নামাবো। প্লিজ, এটা করবেন না। কেউ দেখে ফেললে অনেক বড় সমস্যা হয়ে যাবে। দেখলে দেখবে। দেখলে দেখবে মানে? আপনি কি আমাকে ফাঁসাতে চান? অনেক উত্তর না দিয়ে সত্যি সত্যি নোরাকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলো, আর নোরা ছটফট করতে লাগলো। গলির মোড়ে এসে অনিক ওকে নামিয়ে দিল। গেট পর্যন্ত গেল না। নোরা হাঁপ ছেড়ে বাঁচলো। তারপর কিছু একটা মনে পড়ায় বলল, আচ্ছা, আপনি না তখন বলছিলেন আনিকা আপুর বিয়ে হয়ে গেছে, তাহলে ওনার হাজবেন্ড কোথায়? বিদেশ থাকে, ইতালির রোমে। তাহলে আনিকা আপুর শ্বশুর বাড়ি? গ্রামের বাড়িতে। আপুর ওখানে কষ্ট হয় বলে মা নিয়ে এসেছে, এখন আমাদের সাথেই থাকে। ভাইয়া দেশে আসে না? আসে 6 মাসে একবার। ইস, আপুর কি কষ্ট। অনেক মৃদু হাসলো।
নোরার মাথায় শয়তানি চাপলো। আচমকা অনেকের গালে চুমু দিয়ে দৌড়ে চলে গেল গেটের ভেতরে। অনেক বড় বড় চোখে তাকিয়ে রইল শুধু। সে কিছু বলার আগে নোরা ফুরুত। পরদিন ছিল শুক্রবার। আলাদা কোনো পরীক্ষা না থাকায় কোচিং সেদিন বন্ধ ছিল। নোরা সারাদিনে একবারও অনেকের সাথে দেখা হয়নি। ফোনে কথা হয়েছে মাত্র একবার। এরপর যতবার কল দিয়েছে ফোন বন্ধ। অনলাইনে আসেনি সারাদিন। নোরা অপেক্ষায় ছিল কখন অনেক অনলাইনে আসবে, ওর সাথে একবার কথা হবে। এ নিয়ে চিন্তাতেও ছিল প্রচুর। এদিকে অনেক গিয়েছিল তার এক বন্ধুর বাসায়। জায়গাটা গ্রামাঞ্চল হওয়ায় নেটওয়ার্কের ঝামেলা ছিল। অনেক তাই নোরার সাথে যোগাযোগ করতে পারেনি, আর নোরাকে সেটা জানাতেও পারেনি। নোরা সারাদিন টেনশনে ছিল। রাতে বাসায় আসার পর অনেক গোসলে ঢুকলো। গরমকালে সে দিনে 2বার গোসল করে, একবার বাসা থেকে বের হওয়ার সময়, আরেকবার বাসায় ঢোকার সময়। অনেক বাথরুমে ঢোকার পরে ফোনটা এলো। নোরা ফোন করছিল। হঠাৎ অনেকের ফোন খোলা পেয়ে নোরা পরপর কয়েকবার ফোন দিয়ে দিতেই থাকলো। অনেকের মা ইলোরা খাতুন তখন অনেকের ঘরে ছিলেন। বারবার ফোনটা বাচ্চা থেকে ধরে ফেললেন। হ্যালো। ওই পাশ থেকে অল্প বয়সী মেয়ের কণ্ঠ ভেসে এলো। আসসালামু আলাইকুম। ইলোরা মেয়ের কণ্ঠ শুনে প্রথমে একটু অবাক হলেন। অনেক ইদানিং ফোনে একটু বেশি সময় কাটাচ্ছে। রাতে খেতে বসলেও ফোন আসলে খাওয়া রেখে বারান্দায় চলে যায়। মাঝরাতে ছেলের ঘর থেকে কথার আওয়াজও শোনা যায়। এসবের কারণ এখন ইলোরার কাছে পরিষ্কার। তার একমাত্র গুণধর ছেলে তাহলে প্রেম করছে। ইলোরা বললেন, কে বলছো? আমি নোরা, অনেক স্যারের স্টুডেন্ট। স্যার কি আছেন? কি দরকার ওকে? কালকে আমাদের ম্যাথ ক্লাস তো, সে বিষয়ে একটু দরকার ছিল। তুমি কি ওর কোচিংয়ে স্টুডেন্ট? জি। মহিলার ভারী কণ্ঠ শুনে নোরার গলা হালকা কাঁপছে। ইলোরা বললেন, কোচিংয়ে স্টুডেন্ট হলে বাসায় কেন ফোন দিয়েছো? কোচিংয়ের ঝামেলা কোচিং পর্যন্ত মিটিয়ে নেবে। বাসায় কেন ফোন করা লাগে? দিন নেই রাত নেই, শুধু ফোন আর ফোন। স্যারের সাথে ছাত্রীরা এত কিসের কথা? আর কখনো ফোন দিবে না, আমাকে যেন আর বলতে না হয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, বুঝেছো মেয়ে? বি কেয়ারফুল। যত দরকার সব কোচিংয়ে, বাসায় এত ফোন দেই চলবে না। নোরাকে কিছু বলার সুযোগ না দিয়েই ইলোরা খট করে লাইন কেটে দিলেন। নোরা চমকে উঠল। তার চোখে অজান্তে পানি এসে গেছে। এতটা ঝাঁঝালো ব্যবহার এর আগে কেউ তার সাথে করেনি। অনেক গোসল ছেড়ে এসে যখন ফোনটা হাতে নিল, দেখলো নোরার অনেকগুলো মিসড কল। সঙ্গে সঙ্গে কল ব্যাক করলো, কিন্তু নোরার ফোন বন্ধ। অনেক চিন্তায় পড়ে গেল। অনলাইনেও নেই মেয়েটা। নোরার সাথে তার ফোন থেকে লাস্ট কথা হয়েছিল 10 মিনিট আগে, প্রায় 2 মিনিটের কনভারসেশন। অনেক বুঝলো সে বাথরুমে থাকাকালীন কেউ এই ঘরে এসেছিল আর নোরার সাথে কথা বলেছিল। তখন কিছু হয়নি তো? আনিকা এই সময় ঘুমিয়ে পড়ে। ওর এই ঘরে আসার কথা না। বাবা ঘরে আসলেও ফোন ধরবে না। অনেক তার মাকে ডাকলো। ইলোরা ঘরে এসে বললেন, ডাকছিলি? মা, তুমি কি আমার ফোন রিসিভ করেছো? হ্যাঁ করেছিলাম, তুই গোসলে ছিলি। ফোনটা বারবার করে বাজছিল, তাই ভাবলাম জরুরি হতে পারে। ফোন ধরে কি বলেছো? কিছুই তো বলিনি, আমি হ্যালো হ্যালো করছিলাম, কিন্তু ওই পাশ থেকে কোনো আওয়াজ আসছিল না। পরে আমি কেটে দিয়েছি। শুধু এইটুকুই? হ্যাঁ, কেন কি হয়েছে? কিছু না। আচ্ছা, আমি একটু বের হচ্ছি। এত রাতে কই যাবি? দরকার আছে। টেবিলে ভাত বেড়েছি, খাবি না? এসে খাবো। আরে কি এমন জরুরি দরকার? অনিকা আর কোনো কথা জবাব দিল না। তোয়ালে দিয়ে ভালো করে চুল মুছে টি শার্ট আর ট্রাউজার পরা অবস্থাতেই ঘর থেকে বেরিয়ে গেল। বাইক নিয়ে সোজা চলে গেল নোরাদের বাসার সামনে। নোরা তখন ঘুমিয়ে পড়েছে। অনেক বাইকে বসে নোরার বারান্দার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। ঘরের লাইট বন্ধ ছিল। অনেক নিজের মনকে কিছুতেই শান্ত করতে পারছিল না। নোরা তার সাথে কথা না বলে ঘুমাতে চলে গেল কেন? অনেক কয়েকবার নোরার বারান্দা বরাবর ঢিল ছুড়ল, কিন্তু কোনো রেসপন্স পাওয়া গেল না। অনেক নোরাদের বাসার দারোয়ানকে ডেকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, 4 তলার দক্ষিণ সাইডের ফ্ল্যাটে একটা মেয়ে থাকে, নাম নওরিন জাহান। ওকে চেনেন? হ্যাঁ চিনেছি, বলেন কি দরকার? কোনো দরকার না, আমি শুধু জানতে চাচ্ছিলাম যে সব ঠিক আছে কিনা। মানে ও কি বাসায় আছে? বাসায় তো থাকবো, এত রাতে বাড়ি থেকে বাইর হওয়া নিষেধ। মেন গেটে তালা দেওয়া থাকে। ও আচ্ছা, আপনি কি শিওর ও বাসাতেই আছে? মানে আপনি দেখেছেন? দেখি নাই। এখন আপনি কি বাসায় যাইবেন? আপনি কি হন গো? অনেক পড়ে গেল বিপাকে। সে নোরাদের কি হয় এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। অনেক চুপ করে থাকায় দারোয়ান আবার জিজ্ঞেস করলো, যাইবেন উপরে? ফোন লাগামু? না না, দরকার নেই, থাক। অনেক এই কথা বলে আবার বাইকে গিয়ে বসলো। দারোয়ানের সাথে কথা বলেও টেনশন একটু কমলো না তার। যতক্ষণ না নোরার সাথে কথা বলতে পারছে, তার মন শান্ত হবে না। সারা রাত বাইকে বসে কাটিয়ে দিল অনেক।
সকালে ঘুম ভেঙে নোরার বাবা 1 কাপ চা খেতে বারান্দায় আসলেন। তখন তিনি দেখলেন খালি রাস্তার মাঝখানে বাইক নিয়ে এক যুবক বসে আছে। তখন কিছু মনে না করলেও পরে যখন বুঝতে পারলেন ছেলেটির নজর ওনার মেয়ের বারান্দার দিকে, তখন আনিসের মনে হালকা খটকা লাগলো। তিনি চা খেয়ে গোসলে গেলেন। গোসল ছেড়ে এসে দেখলেন ছেলেটা এতক্ষণ বসেছিল এখন দাঁড়িয়ে আছে। বারান্দায় বসে আনিস কিছুক্ষণ পেপার পড়লেন, বেশি না, শুধু হেডলাইনগুলো পড়লেন, কারণ আজ পত্রিকায় ওনার মনোযোগ নেই। মনোযোগ বাইকওয়ালা অচেনা যুবকটির দিকে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও যখন ছেলেটা গেল না, আনিস দারোয়ানকে ফোন করলেন। দারোয়ান এসে অনিককে বলল, আনিস সাহেব আপনাকে ডাকছেন। অনিক প্রথমে কিছু বুঝলো না, তারপর উপরে তাকাতে সরাসরি চোখাচোখি হলো। আনিস অনিককে হাতের ইশারায় বললেন ওপরে আসতে। অনিক উপরে গেল। দরজা আগে থেকে খোলা ছিল। একটা অল্প বয়সী কালো মেয়ে রান্নাঘরে দাঁড়িয়ে রুটি বেলছে। খোলা দরজায় দাঁড়ালে রান্নাঘরটা সরাসরি দেখা যায়। মেয়েটি আর চোখে অনিকের দিকে বারবার তাকাচ্ছে, বেশ কৌতূহল নিয়ে তাকাচ্ছে। আনিস রুম থেকে বের হতে দেখলেন অনিক দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওই দরজাটা লাগিয়ে অনিককে ভেতরে এসে বসতে বলে চলে গেলেন। ভদ্রলোকের কথা মতো সোফায় এসে বসলো অনিক। এরকম পরিস্থিতিতেও তার ভয় লাগছে না, সে শুধু আশেপাশে নোরাকে খুঁজছে। আনিস ড্রয়িং রুমে প্রবেশ করতেই অনিক উঠে দাঁড়ালো। আনিস হাতে ইশারা করে বসতে বললেন এবং মুখেও বললেন বসেন বসেন। তারপর নিজেও বসলেন। জিজ্ঞেস করলেন, আপনার নাম? অনিক আবেদিন। আমি আপনার থেকে বয়সে অনেক ছোট, আমাকে তুমি করে বলুন প্লিজ। আনিস ছেলেটার মতিগতি বুঝতে পারছেন না। এতক্ষণ ধরে বাসার বাইরে দাঁড়িয়েছিল, যে উপরে আসতে বললো অমনি শ্বশুর করে চলে এলো। এখন আবার অতি ভদ্রতার সহিত কথা বলছে। বিষয়গুলো একটাও স্বাভাবিক লাগছে না আনিসের কাছে। উনি মৃদু এসে আনিকের দিকে হাত বাড়িয়ে দিলেন হ্যান্ডশেকের উদ্দেশ্যে। অনিক উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করলো, তারপর সেই হাতটা বুকে ছোঁয়ালো। এটাও ভদ্রতার একটা অংশ। সেটা কি সত্যিই খুব ভদ্র, নাকি ভদ্র সাজার ভান করছে? এত ভদ্র হলে রাস্তার মাঝখানে বাইক নিয়ে ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে কেন? আবার মানুষের বাসার বারান্দার দিকে নজরই বা রাখবে কেন? কল্পনা, দেখছো না মেহমান এসেছে, চা নাস্তা কই? আমি এখন কিছু খাবো না আঙ্কেল। আপনি আমাকে যে কারণে ডেকেছেন সেই কারণটা শুধু বলুন, আমার একটু তাড়া আছে। তোমাকে দেখে তো মনে হচ্ছে না তোমার তাড়া আছে। জি। অনেকক্ষণ ধরে দেখছি বাইক নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো। দক্ষিণ দিকের বারান্দাটার দিকে বারবার তাকাচ্ছিলে। কি আছে ওইখানে? কাউকে খুঁজছো? অনেক সিঁড়ি দিয়ে ওঠার সময় মনে মনে ও যে উত্তর প্রস্তুত করে রেখেছিল সেটাই বলল। জি, আসলে একটা বাসা খুঁজছি। কার বাসা? নিজামুদ্দিন স্যারের বাসা। কে নিজামুদ্দিন? আমার শিক্ষক, কলেজের শিক্ষক। ওনার বাসা কই? এখানেই আশেপাশে কোথাও। সেটা তো বুঝছি, কিন্তু বাড়ির নাম্বার কত? বাড়ির নম্বরটাই তো মনে পড়ছে না, তাই খুঁজে বের করতেও পারছি না, না হলে কখন পেয়ে যেতাম। অনেক হাসলো। আনিস সেই হাসিতে তাল মেলালেন না, গম্ভীর মুখে বললেন, ঠিক মতো ঠিকানা না জেনে বাসা খুঁজতে চলে এসেছো? ঠিকানা আসলে জানতাম, কিন্তু ভুলে গেছি। মাথায় আসছে না, মানে মনেই পড়ছে না। সে না হয় বুঝলাম, কিন্তু বাইক নিয়ে আমার বাসার সামনে দাঁড়িয়েছিল কেন? আসলে হঠাৎ করে বাইকটা স্টার্ট হচ্ছিল না, আশেপাশে পার্কিংয়ের জায়গাও পাচ্ছিলাম না, তাই ওভাবেই বসে থাকতে হলো কিছুক্ষণ। আর বারান্দার দিকে তাকিয়ে কি খুঁজছিলে? আসলে বারান্দাটায় সূর্যমুখী ফুলের গাছটা দেখতে খুব সুন্দর লাগছিল, তাই তাকিয়েছিলাম, কিছু খুঁজছিলাম না। আনিস এখনো সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছেন। কথাগুলো ওনার বিশ্বাসযোগ্য হলো কিনা বোঝা গেল না। ওদের কথার মাঝখানে নোরা ঘরে ঢুকলো। হঠাৎ অনিককে দেখে খুব চমকে গিয়ে কোনো কিছু না ভেবে বলে ফেললো, আরে স্যার, আপনি এখানে? আসসালামু আলাইকুম। অনিক নোরার দিকে তাকালো। এতক্ষণে নোরাকে দেখে মনে স্বস্তি আসলো অনিকের। ওকে দেখেই বোঝা যাচ্ছে মাত্র ঘুম থেকে উঠেছে। চোখগুলো হালকা লাল, তবে ফুলে আছে। গালে গোলাপি আভা, তৈলাক্ত মুখ, এলোমেলো চুল। অনেক লোভাত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হাসি মুখে বলল, নোরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি ভালো আছেন? নোরা, উনি তোমার স্যার নাকি? জি আব্বু, কোচিং এর ম্যাথ স্যার, অনিক স্যার। আনিসের মুখে এতক্ষণে হাসি ফুটলো। অনিকের দিকে তাকিয়ে বললেন, আপনি এতক্ষণ এই কথা বললেননি কেন? আসলে আমি তো নিজেও জানতাম না যে এটা আমার ছাত্রী, মানে নোরার বাসা। আচ্ছা, তা ভালোই হলো, স্যারকে খুঁজতে এসে ছাত্রীকে পেয়ে গেলেন। আনিস এই কথা বলে হাহা করে হাসলেন। নোরার অনিকও সেই হাসিতে তাল মেলালো। অনিক বলল, আপনি কিন্তু আবার আমাকে আপনি করে বলে লজ্জা দিচ্ছেন, প্লিজ তুমি করে বলবেন। আচ্ছা আচ্ছা, সে না হয় বললাম, তবে তোমাকে কিন্তু আজকে আমাদের সাথে ব্রেকফাস্ট করে যেতে হবে। না না আঙ্কেল, সেটা সম্ভব না, আমি বরং আজ উঠি। প্লিজ স্যার, ব্রেকফাস্ট করে যান না, আমাদের ভালো লাগবে।